প্রিভিয়াস আসসালামু আলাইকুম। আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভেতরে এবং বাইরে। প্রিভিয়াস গত কয়েকদিন এই ইএফটি নিয়ে বা ইএফটির ফর্ম পূরণ নিয়ে বেশ কিছু প্রশ্নের উত্তর পর্ব আমি করেছি। আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে আজকে পুরো ফর্মটা নিয়ে আলোচনা করব। এই ফর্মটা নিয়ে আমি নিয়ে বসেছি আপনাদের সামনে যে আসলে কি কি ভুল বা কি কি তথ্য চাওয়া হয়েছে এখানে এবং কি কি সংশোধন আমরা করতে পারি এবং কিভাবে সেটা করতে পারি সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের মধ্যে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আসলে আর কথা নেই, চলে যাই মূল ভিডিওতে। তো সর্বপ্রথম যেই প্রশ্নটি সেটা হচ্ছে যে এখানে ইন্ডেক্স নাম্বারটি আমাদের অটোমেটিক দেওয়াই থাকবে, আর যাদের ইন্ডেক্স এখনো হয়নি তাদেরটা ফাঁকায় থাকার কথা বা ফাঁকায় থাকবে। এরপরে যেটা পেমেন্ট বেতন স্ট্যাটাস এখানে ওকে, এটা অটোমেটিকলি সিলেক্ট করা আছে, এবং শিক্ষক কর্মচারী স্ট্যাটাস এটা হচ্ছে অটোমেটিক ওকে করা আছে, কারণ তিনি বেতন পান এবং তার এমপিভুক্ত, এই জন্য এগুলো ওকে আছে। এরপরে হচ্ছে নাম ইংরেজিতে। এই নাম ইংরেজিতে আপনি সংশোধিত তথ্য যে জায়গায় আছে এই জায়গায় পরিবর্তন করবেন ইংরেজিতে, সেটা হবে আপনার অবশ্যই এনআইডি এবং সার্টিফিকেট অনুযায়ী যেটা সঠিক আপনি সেটাই এখানে লিখবেন। এমপিও শিটে যদি আপনার কোনো ভুল থাকে, হতে পারে যে কোনো শব্দের ভুল হতে পারে, একটা ডটস আছে অথবা দেখা যাচ্ছে কোথাও হয়তোবা এমডি নেই কিন্তু আপনার এমপিও শিটে এমডি আছে, অথবা আপনার এনআইডিতে এমডি আছে কিন্তু এমপি শিটে এমডি নেই। যত রকমের ভুলই থাক না কেন আপনার নামের, আপনি যেটা সঠিক আপনার যেই সঠিক নামটি সেই নামটি আপনি এই জায়গায় দিবেন। এরপরে নাম বাংলায়, এখানেও কিন্তু নামটা আপনার ইংরেজিতেই উঠে আছে বা উঠে থাকবে, কিন্তু ওইটা কেটে দিয়ে আপনাকে ওইখানে বাংলায় আপনার নামটি দিতে হবে, সেটাও হচ্ছে আপনার এনআইডি বা সার্টিফিকেট অনুযায়ী। এরপর সেটা হচ্ছে পিতার নাম ইংরেজিতে। পিতার নাম আপনি ইংরেজিতে দিবেন। আপনার পিতার ভোটার আইডিতে কি আছে সেটা বড় কথা নয়, কিন্তু আপনার এনআইডিতে কি আছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, এবং আপনার সার্টিফিকেটে কি আছে। যদি আপনার সার্টিফিকেটে পিতার নাম থাকে এবং সেই অনুযায়ী যদি আপনার এনআইডিতে নাম হুবহু ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই ওটাই দিবেন। এমনও যদি হয় যে সার্টিফিকেটে নাম সঠিক আছে কিন্তু এনআইডিতে পিতার নাম ভুল আছে, সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেটটা দিয়ে আপনার এনআইডিটা ঠিক করে নেবেন, ওইটা সঠিক করে নেবেন। তবে আপনার সার্টিফিকেট অনুযায়ী সব কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবেন, সার্টিফিকেট এবং এনআইডিকে সামনে রেখেই। এরপরে হচ্ছে মাতার নামও ইংরেজিতে এখানে ঠিক সেমভাবেই দিবেন আপনারা, যে মাতার নামও ইংরেজিতে এখানে দিবেন। এরপর আছে জাতীয় পরিচয়পত্র নম্বর, শুধুমাত্র 10 বা 17 ডিজিট। আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দেবেন শুধুমাত্র 10 বা 17 ডিজিট, অর্থাৎ 10 মানে যারা স্মার্ট কার্ড পেয়েছেন তাদের হচ্ছে 10 আর বাকি সব হচ্ছে 17। অনেকেই বলে যে আমার তো 17 ডিজিট নেই, 13 ডিজিটের আমার এনআইডি কার্ড। যাদের 13 ডিজিটের এনআইডি কার্ড তারা সামনে আপনাদের জন্মসালটা অ্যাড করেই 17 ডিজিটের হয়ে যাবে। জাস্ট আপনার জন্মসালটা সামনে অ্যাড করবেন, তাহলে আপনার 17 ডিজিট হয়ে যাবে। এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটা আপনার এনআইডিতে ইউজ করবেন। এরপরে যেই বিষয়টি আসে সেটা হচ্ছে আপনার জন্ম তারিখ। এই জন্ম তারিখ হতে পারে আপনার এমপিও শিটে ভুল থাকতে পারে, আপনার এনআইডিতে ভুল থাকতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সার্টিফিকেটের সঙ্গে এনআইডিতে মিল নেই, অথবা এনআইডি এবং সার্টিফিকেট মিল আছে কিন্তু এমপিও শিটে মিল নেই। তো যাদের এইরকম হয়ে আছে যে সার্টিফিকেট এনআইডিতে মিল আছে এমপিও শিটে মিল নাই, আপনারা যেটা সঠিক আপনার সেটাই আপনি দিবেন। আপনার যেটা এনআইডিতে আছে এবং যেটা আপনার সার্টিফিকেটে আছে, আপনার যেটা অরিজিনাল সেটাই আপনি এখানে ইউজ করবেন। এরপরে দেওয়া আছে এখানে লিঙ্গ, অর্থাৎ পুরুষ হলে আপনি পুরুষ দিবেন, মহিলা হলে মহিলা দিবেন। এখানে হচ্ছে যে ধর্মটা নিজ নিজ ধর্ম, আপনার যেই ধর্ম আপনি সেটাই দিবেন। নিজ জেলা, এই নিজ জেলাটা আপনার নিজস্ব যেই জেলা হতে পারে, আপনি বাসা হচ্ছে আপনার নওগাঁ জেলা, আপনি চাকরি করেন অন্য কোনো জেলা, নাটোর জেলা বা অন্য কোনো জেলাতে আপনি চাকরি করতে পারেন, আপনি যেখানে চাকরি করেন না কেন আপনাকে নিজ জেলাটাই আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ আপনার যেটা নিজ জেলা সেটাই এখানে দেবেন। এরপরে হচ্ছে যে আপনার পদবি, আপনার যে বিষয়ে আপনি ঢুকেছেন, সহকারী শিক্ষক নাকি প্রধান শিক্ষক, আপনি যেটাতে ঢুকেছেন আপনি সেটাই এখানে দিবেন। সহকারী হলে সহকারী দিবেন, প্রধান হলে প্রধান দেবেন, এবং বিষয় সহকারে এখানে দিবেন, বিষয় অবশ্যই নিচে আছে। এরপর হচ্ছে পদবীর ধরন এখানে 3টা অপশান আছে, একটা হচ্ছে রেগুলার অপশান, আরেকটা হচ্ছে আপনার এই অতিরিক্ত যেটা, আরেকটা হচ্ছে শাখা। তো যদি আপনার শাখাতে আপনি শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনি শাখা শিক্ষক দিবেন, যদি অতিরিক্ত হিসেবে থাকেন তাহলে অতিরিক্ত, আর যদি আপনি রেগুলার শিক্ষক হিসেবে থাকেন এই দুটো বাদে যদি হয়ে থাকেন তাহলে আপনি রেগুলার এখানে দিবেন। এরপরে হচ্ছে
বিষয়ের নাম, নিয়োগের বিষয়, আপনি যেই বিষয়ে নিয়োগপ্রাপ্ত সেই বিষয়টা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আপনি যদি বাংলায় নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনাকে বাংলা দিতে হবে, আপনি যেই বিষয়ে নিয়োগপ্রাপ্ত আপনাকে সেটাই এখানে দিতে হবে। এরপর হচ্ছে বেতন কোড বা গ্রেড, আপনি যেই কোডে বেতন পান আপনাকে সেটা এখানে দিতে হবে। আপনি কি 6 কোড, 7 কোড, 8 কোড, 9 কোড, 10 কোড, যেটা আপনার বেতন কোড সেটা আপনি দিবেন। এরপর হচ্ছে বেতনের ধাপ, মূল বেতন, অর্থাৎ মূল বেতন অনুযায়ী আপনি কোন ধাপে আছেন সেইটা আপনাকে এখানে দিতে হবে। আর ধাপটা সাধারণত আপনার আমাদের যেই অর্থ বছর আছে সেই অর্থ বছর অনুযায়ী ধাপগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। এটা চলছে 20-21, 20-21-এ যেমন 10 গ্রেডে যারা 20-21-এ তারা আছেন 3 ধাপে, আবার যারা 7 গ্রেডের তারাও কিন্তু 3 ধাপে আছে এই 20-21 অর্থ বছরে, অর্থাৎ 7 ধাপ মানে যেটা 3 ধাপ, যেটা হচ্ছে 7 গ্রেডের 33,000 টাকা মতো আর কি, 33,580 টাকার মতো যেটা সেটা। এরপরে হচ্ছে যে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার অবশ্যই আপনার যেটা মোবাইল নাম্বার সেটাই দেবেন। আমাকে একজন প্রশ্ন করেছিল মোবাইল নাম্বার কি নিজ এনআইডি কার্ডে হওয়া লাগবে কিনা, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, অথবা আপনি যেই মোবাইল ফোনটা ইউজ করেন আপনি সেই মোবাইল নাম্বারটাই আপনি এখানে দিবেন। এরপরে হচ্ছে ইমেইল নাম্বার, ইমেইল নাম্বারটা আপনি দিবেন, কারণ বর্তমান ডিজিটাল হিসেবে আমাদের প্রায় সব শিক্ষকেরই শিক্ষক বাতায়নে যেহেতু একটা অ্যাকাউন্ট থাকার কথা, সেই ক্ষেত্রে জিমেইল ছাড়া তো অ্যাকাউন্ট খোলা যায় না। তো জিমেইল সবারই আছে, না থাকলে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন, নিজের সুবিধার জন্য কাজে দেবে, অবশ্যই জিমেইল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রথম যোগদানের তারিখ, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রথম যোগদানের তারিখ, অর্থাৎ আপনি যেই তারিখে যোগদান করেছেন সেই তারিখটা আপনি এখানে দিয়ে দিবেন, আপনার যোগদানের তারিখটা। এরপরে হচ্ছে প্রথম এমপিও ভুক্তির তারিখ, প্রথম এমপিও ভুক্তির তারিখ এখানে আপনি দিয়ে দিবেন। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে অনেকেই যোগদান করার পর এরিয়া সহ বেতন পান। যারা যোগদান করার পর এরিয়া সহ বেতন পেয়েছেন তারা কিন্তু আপনাদের যোগদানের তারিখটাই হবে প্রথম এমপিও ভুক্তির তারিখ। এছাড়া দেখা যাচ্ছে যদি আপনি জানুয়ারিতে জয়েন করেন কিন্তু আপনার মার্চে গিয়ে আপনার বেতন হয়েছে মার্চের এমপিওতে, তাহলে কিন্তু আপনাকে মার্চ মাসের ওটাই দিতে হবে। আর যদি আপনি এরিয়া পেয়ে থাকেন, আপনি যেখান থেকে জয়েন করেছেন যোগদান করেছেন সেদিন থেকে, তাহলে আপনার যোগদানের তারিখটাই হবে প্রথম এমপিওভুক্তর তারিখ। এরপরে হচ্ছে বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে যোগদানের তারিখ, অর্থাৎ আপনি যে তারিখটা দিয়েছেন সেটাই হবে এখানে, যদি আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে না যান। আর আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে যান তাহলে আপনি সেটাই দিবেন এখানে। এরপরে বর্তমান প্রতিষ্ঠান পদে এমপি ভর্তির তারিখ, বর্তমান প্রতিষ্ঠান পদে মানে আপনি যদি নতুন প্রতিষ্ঠানে যান সেই ক্ষেত্রে যখন এমপি হবে সেটা দিবেন। আর আপনি যদি যেই প্রতিষ্ঠানে ঢুকেছেন সেখানেই আছেন তাহলে আপনার ওই প্রথম এমপিওরটাই এখানে দিয়ে দিবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে প্রথম উচ্চতর গ্রেড টাইম স্কেল প্রাপ্তির তারিখ প্রযোজ্য ক্ষেত্রে, যারা প্রথম উচ্চতর গ্রেড পেয়েছেন বা টাইম স্কেল পেয়েছেন তারা এখানে দেবেন প্রথমটাতে, অর্থাৎ আপনি কত তারিখে পেয়েছেন মানে আপনি কোন মাসে পেয়েছেন সেইটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে দ্বিতীয় উচ্চতর গ্রেড বা টাইম স্কেল প্রাপ্তির তারিখ প্রযোজ্য ক্ষেত্রে, যদি আপনি দ্বিতীয়টা পেয়ে থাকেন তাহলে অবশ্যই দ্বিতীয়টা এখানে দিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে সহকারী অধ্যাপক স্কেল কলেজের ক্ষেত্রে, এটা যদি আপনি দেওয়া থাকে তাহলে আপনি দিবেন পেয়ে থাকলে। এরপর হচ্ছে বিএড স্কেলের প্রাপ্তির তারিখ, যেটা আপনি যদি বিএড স্কেল পান তাহলে অবশ্যই বিএড স্কেলের তারিখটা আপনি এখানে দিয়ে দেবেন, কোন মাস থেকে আপনার বিএড স্কেলটা ধরেছিল আপনি সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে হচ্ছে ব্যাংকের নাম, অর্থাৎ এখানে ব্যাংকের নাম যেটা সেটা কিন্তু আপনি ব্যাংক চেঞ্জ করতে পারেন। আপনার যে ব্যাংকটা ছিল আপনি সেটা বাদ দিয়ে অন্য কোনো ব্যাংকে করতে পারেন, যদি না সে ব্যাংকে আপনার কোনো ঋণ থাকে। আপনার যদি ওই ব্যাংকে কোনো ঋণ থাকে তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন না। আর যদি ব্যাংকে ঋণ না থাকে তাহলে আপনি যে কোনো একটা ব্যাংক, বাংলাদেশের অনলাইনভুক্ত যে কোনো একটা ব্যাংক, তফসিলভুক্ত বাংলাদেশের অনলাইন সার্ভিস চালু আছে, এইরকম যে কোনো একটা ব্যাংক আপনি করতে পারেন। আর আপনার আগেকার যেই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা এটা নিয়ে আসলে ভাবার কিছু নেই, চিন্তার কিছু নেই, ওটা ওভাবেই থেকে যাবে। আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলে যেই ব্যাংকে আপনি করবেন সেই ব্যাংকের হিসাব নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, তো সেই ব্যাংকটা দিবেন। এরপর হচ্ছে ব্যাংকের শাখার নাম, ব্যাংকের শাখার নাম আপনি কোন শাখায় নেবেন সেই শাখাটা সিলেক্ট করে দিবেন। আর রাউটিং নাম্বারটা অটোমেটিকই এখানে চলে আসবে, রাউটিং নাম্বারটা। এরপর হচ্ছে ব্যাংক হিসাব নাম, ব্যাংক হিসাব নামটা যেন আপনার নামের সঙ্গে অবশ্যই মিল থাকে, অর্থাৎ উপরে আপনি যেই নামটা দিয়েছেন ঠিক যেন ব্যাংক হিসাব নামটাও অথবা আপনার ব্যাংক যে নামে খুলেছেন হিসাবটা সেটা যেন এনআইডি সার্টিফিকেট সব যেন এক থাকে আর কি। এরপর হচ্ছে ব্যাংক হিসাব নম্বর, আপনার যে ব্যাংকের হিসাব নম্বর অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার আপনি সেটা দেবেন, সেটা পুরোটাই আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে ফাইলে নির্বাচন ছবি, এই ছবিটি কিন্তু 300 বাই 300 পিক্সেলের হতে হবে।
এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সাইজটা 300 বাই 300 পিক্সেলের একটা ছবি আপনি এখানে আপলোড করে দিয়ে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, এইটাই ছিল এই ফর্মের সব কিছু আর কি। এছাড়াও অনেকের অনেক কিছু প্রশ্ন থাকে, অনেকের ভুল নিয়ে, বিভিন্ন রকমের ভুল নিয়ে। আপনার যত রকমেরই ভুল থাকুক না কেন, আপনার যদি এনআইডিতে ভুল থাকে, সার্টিফিকেট অনুযায়ী না থাকে, তাহলে আপনি এনআইডিটা ঠিক করে নেবেন, সঠিক করে নেবেন। আর যদি আপনার এনআইডি এবং সার্টিফিকেট ঠিক থাকে, এমপি শিটে ভুল থাকে, তাহলে টেনশনের কিছু নেই। আপনার যেটা সঠিক আপনি সেটাই কিন্তু সংশোধিত তথ্য এখানে দিবেন। এরপরে দেখা যাক কি হয়, তারপরে পরিবর্তনের বিষয়টা যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, না হলে অন্য কোনো ব্যবস্থা অবশ্যই সরকার, আমাদের মন্ত্রণালয়গুলো করবে বা অধিদপ্তরগুলো করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, কেননা নতুন যে কোনো ভিডিওর আপলোড পেতে আপনাকে নোটিফিকেশানের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করা প্রয়োজন। আর লাইক দিবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।